আপনি জানেন, তথ্যই শক্তি। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্বদৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। শুরুতেই জেনে নেব প্রধান শিরোনাম। ইরানে নজিরবিহীন হামলার হুঁশিয়ারি দিয়ে আবারও পিছু হটলেন ট্রাম্প। তেহরানের অনুরোধে আলোচনা চালিয়ে যাওয়ার দাবি। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের রেস্তোরাঁয় বন্দুক হামলায় ৩ জনের প্রাণহানি। মস্কোর রেস্টুরেন্টে বোমা বিস্ফোরণে হামলাকারী সহ নিহত ৩। এবং চীনে ভারী বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫। টানা বৃষ্টিতে বেইজিং সহ গানসুর বিভিন্ন এলাকায় আরও ভূমিধসের আশঙ্কা, সতর্কতা জারি। আরএফএল ওয়াট্রো যত্নে রাখতে জানি। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। ইরানের জোরালো হামলার হুঁশিয়ারি দিয়ে আবারও পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, ইরানের সঙ্গে আলোচনার জন্য হামলা বন্ধের ঘোষণা দিয়েছেন তিনি। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ এখনো কোনো পরিণতিতে পৌঁছায়নি, আছে যুদ্ধবিরতিও। তার মধ্যেই চলছে হামলা পাল্টা হামলা। পরিস্থিতি এখন এমন সংকটময়, তখনই ইরানে জোরালো হামলার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নাটকে শেষ হয় না এখানে, ঘোষণা দিয়েও পিছু হটেন তিনি। ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছতে আলোচনা চালিয়ে যেতেই হামলা বন্ধের ঘোষণা দিয়েছেন তিনি। আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন শক্তি ও ক্ষমতা প্রয়োগ করতে প্রস্তুত ছিল ওয়াশিংটন, কিন্তু ইরান ও অন্যান্য মিত্র দেশের অনুরোধে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বলেন, একটি চুক্তির রূপরেখা নিয়ে একমত হয়েছে তেহরান ও ওয়াশিংটন, তাদের মধ্যে আলোচনা চলছে। এ বিষয়ে এখনো কোনো কথা বলেনি ইরান। তবে শনিবার ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, তেহরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হলে হরমুজ প্রণালীতে অবরোধ আরও কঠোর করা হবে। একই সাথে হামলা অব্যাহত থাকলে অন্যান্য প্রণালী ও সামুদ্রিক পথও বন্ধ করে দেওয়া হবে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। লোহিত সাগরের পর কি এবার অবরুদ্ধ হতে যাচ্ছে সুয়েজ খাল? মিশরের দামিয়াত্তা বন্দরে সাম্প্রতিক ড্রোন হামলার পর বিশ্বজুড়ে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে জ্বালানি নিরাপত্তাহীনতা। প্রশ্ন উঠেছে, হরমুজ প্রণালী, বাব আল মান্দেব এবং সুয়েজ খাল, 3টি নৌপথই যদি একসঙ্গে ব্যাহত হয় তবে বিশ্ব অর্থনীতিতে কতটা ভয়াবহ প্রভাব পড়বে। পূর্ব ও পশ্চিমের বাণিজ্যকে সংযুক্ত করা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ সুয়েজ খাল। প্রায় 190 কিলোমিটার দীর্ঘ সরু খালটি এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী দূরত্ব কমায় প্রায় 6000 মাইল। তবে সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও মিশরের দামিয়াত্তা বন্দরে হামলার পর এই প্রধান বাণিজ্য পথটি বন্ধ হওয়ার ঝুঁকিতে। হুতিদের হামলায় সুয়েজ খালে জাহাজ চলাচল আগে থেকেই সীমিত ছিল। দামিয়াত্তা বন্দরে নতুন হামলায় খালটি পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নিরাপত্তার স্বার্থে পণ্যবাহী জাহাজগুলো এই রুট সম্পূর্ণ এড়িয়ে চলতে পারে। লোহিত সাগরে সংকটের কারণে ইতিমধ্যেই জ্বালানি পরিবহনের দীর্ঘ পথ ব্যবহার করতে হচ্ছে। এশিয়া ও মধ্যপ্রাচ্যের তেলবাহী জাহাজগুলো এখন আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে যাতায়াত করছে, যা সময় ও খরচ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। যদি সুয়েজ খাল, বাব আল মান্দেব এবং হরমুজ প্রণালী 3টি পথই একসঙ্গে বন্ধ হয়ে যায়, তবে পরিস্থিতি এক নজিরবিহীন উত্তেজনার দিকে যাবে। পরিবহন খরচের এই ধাক্কা সরাসরি সাধারণ ভোক্তাদের উপর গিয়ে পড়বে। সুয়েজ খাল কর্তৃপক্ষ নির্ধারিত ফি ও নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালনা করায় এখানে গোপনে বা জিপিএস বন্ধ করে জাহাজ চালানো অসম্ভব। ফলে নিরাপত্তা ঝুঁকিতে সুয়েজ খাল বন্ধ হলে তা দ্রুত সমাধান করা সুয়েজ খাল কর্তৃপক্ষের জন্য হবে বড় চ্যালেঞ্জ। পরিবহন সংস্থাগুলো বিকল্প দীর্ঘপথ বেছে নিয়ে টিকে থাকতে পারলেও শেষ পর্যন্ত বর্ধিত মাশুল গুনতে হবে সাধারণ ভোক্তাকেই। বিশ্ব বাণিজ্যের এই প্রধান ধমনী সুরক্ষিত না হলে অস্থিরতা ছড়াবে বৈশ্বিক বাজারে। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। পুলিশের গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে হামলাকারীর। অন্যদিকে রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্টুরেন্টে বোমা বিস্ফোরণে হামলাকারী সহ 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 21 জন।
স্থানীয় সময় শনিবার টুইন ফলস শহরের একটি শপিং মলের ভেতরে একটি ফাস্টফুড রেস্টুরেন্টে এক হামলাকারী প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুড়লে হতাহতের ঘটনা ঘটে। পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে হামলাকারীরও। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, হামলার পর পরিস্থিতি বিশৃঙ্খল থাকলেও এরই মধ্যে তা নিয়ন্ত্রণে এসেছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোল চত্বরে ঢোকার পর সবাই দেখলাম দৌড়াচ্ছে আর চিৎকার করছে। এরপর আমরা কয়েক রাউন্ড গুলির শব্দ শুনলাম। ধারণা করা হচ্ছে হামলাকারী একজনই ছিলেন, তবে অন্য কেউ জড়িত ছিল কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে রাশিয়ার মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারে বহুতল ভবনের নিচতলায় একটি রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করে এক নারী। নিরাপত্তা রক্ষী তাকে বাধা দিলে সেখানেই বোমার বিস্ফোরণ ঘটে। নিহত হন ওই নিরাপত্তা রক্ষী, বোমা বহনকারী নারী এবং রেস্তোরাঁর একজন অতিথি। ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। প্রাথমিকভাবে স্থানীয় কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছিল, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটতে পারে। রাশিয়ার জাতীয় সন্ত্রাস বিরোধী কমিটি জানিয়েছে, এটি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি বা দেশীয়ভাবে তৈরি বোমার বিস্ফোরণ। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। পেরুর নাজকা লাইন্স এলাকায় একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে 2 ক্রু সহ 13 জন নিহত হয়েছেন। বিমানটিতে 11 জন বিদেশি পর্যটক ছিলেন। শনিবার এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, বিমানটি ওড়ার কিছুক্ষণ পরই পুয়েবলো ভিয়েজো এলাকায় আছড়ে পড়ে। স্থানীয় গণমাধ্যম জানায়, মাটিতে বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই বিমানে আগুন ধরে যায়। ফলে কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে এবং মরদেহগুলো উদ্ধার করে। গাজায় বিভিন্ন অঞ্চলে রাতভর ইসরায়েলি হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে। শনিবার গাজা সিটির পশ্চিমে একটি অ্যাপার্টমেন্টে ভবন এক হামলায় একজন বৃদ্ধ ও এক শিশু নিহত হয়েছেন। খান ইউনিস শহরের একটি অ্যাপার্টমেন্টে আরেক হামলায় এক শিশু সহ 3 জন নিহত হয়। রবিবার গাজার সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যরাতে আবাসিক ভবনে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এ বিষয়ে ইসরায়েল জানিয়েছে, হামাসের প্রকৃত অস্ত্র সমর্পণ ছাড়া গাজা থেকে নিজেদের সেনা প্রত্যাহার করবে না তারা। অপরদিকে হামাস জানিয়েছে, ইসরায়েলকে আগে সব ধরনের হামলা ও আগ্রাসন বন্ধ করে গাজা থেকে সেনা সরিয়ে নিতে হবে, তবেই কেবল ভারী অস্ত্র হস্তান্তর করবে তারা। শুক্রবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত একটি পরিকল্পনার সর্বশেষ ধাপের বিষয়ে তারা সম্মত হয়েছে। এই ধাপে তাদের অস্ত্র সমর্পণ ও গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে প্রত্যাহারের কথা রয়েছে। আল আরাবিয়া জানিয়েছে, একটি রাজনৈতিক সূত্র আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে জানিয়েছেন, হামাসের সত্যিকারের নিরস্ত্রীকরণ ছাড়া কোনো ধরনের সেনা প্রত্যাহার হবে না। সিভিল ডিফেন্সের এক মুখপাত্র জানান, গাজার মধ্যাঞ্চলের কাছে এক ভবনে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার থেকে চালানো হামলায় এক পুরুষ ও তার স্ত্রী নিহত হয়, আর আরও বেশ কয়েকজন আহত হয়। স্পেন নিয়ন্ত্রিত ছিটমহল সেউতায় সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসন প্রত্যাশীরা স্বেচ্ছায় ফিরে যাচ্ছে বলে জানিয়েছে স্পেন। এর আগে একদিনের মধ্যে 50,000-এরও বেশি অভিবাসন প্রত্যাশী স্থল ও সমুদ্রপথের সীমান্ত অতিক্রম করে সেউতায় ঢুকে পড়ে। হুড়োহুড়িতে অন্তত এ পর্যন্ত প্রাণ গেছে 67 জনের। ইউরোপের নতুন করে অভিবাসন সংকটের কেন্দ্রবিন্দুতে এখন সেউতা। দেখা দিয়েছে মানবিক ও রাজনৈতিক সংকট। কেন বারবার অভিবাসনের ফ্ল্যাশ পয়েন্ট হয়ে উঠেছে সেউতা? ভূমধ্যসাগরের উপকূলে উত্তর আফ্রিকার ছোট্ট ভূখণ্ড সেউতা। ভৌগোলিকভাবে আফ্রিকার হলেও প্রশাসনিকভাবে এটি স্পেনের অংশ। সাম্প্রতিক কয়েকদিনে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে অন্তত 50,000 মানুষ সীমান্ত পেরিয়ে সেউতায় প্রবেশ করেছে। প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। সেউতা এবং কাছের মেলিলা, এ দুটি স্প্যানিশ ভূখণ্ডই ইউরোপ ও আফ্রিকার স্থল সীমান্ত। উন্নত জীবনের আশায় কিংবা নিজ দেশের সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে মরক্কো সহ আফ্রিকার বিভিন্ন দেশের মানুষ বছরের পর বছর ধরে এই পথ ব্যবহার করে ইউরোপে প্রবেশের চেষ্টা করে। ইতিহাস বলছে 1580 সাল থেকে সেউতা স্পেনের নিয়ন্ত্রণে। তবে মরক্কো আজও সেউতা ও মেলিলাকে স্পেনের বৈধ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয় না। সেই ঐতিহাসিক বিরোধ এখনও দুই দেশের সম্পর্কে বড় একটি ইস্যু। অতীত বহুবার রক্তক্ষয়ী ঘটনার সাক্ষী হয়েছে এই সীমান্ত। 2022 সালে মেলিলায় সীমান্ত পার হওয়ার সময় প্রাণ হারান 23 জন, আর 2014 সালে সেউতায় ঢোকার চেষ্টা করতে গিয়ে মারা যান 14 জন।
এবারের সংকটের কারণ নিয়ে চলছে বিতর্ক। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের অভিযোগ, মানব পাচারকারীরা আদালতের সাম্প্রতিক রায়কে কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। অন্যদিকে আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছে বিষয়টি শুধু অভিবাসন নয়, এর পেছনে রয়েছে ভূ রাজনৈতিক হিসাব নিকাশ। এ নিয়ে ইউরোপ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ডানপন্থী দলগুলো বলছে অভিবাসন নীতিতে স্পেনের উদার অবস্থানই সংকটকে আরও গভীর করেছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। বিক্ষোভে উত্তপ্ত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলটির স্থানীয় নির্বাচনের দ্বিতীয় দফাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে সহিংসতা। রাজধানী মুজাফফরবাদ সহ বিভিন্ন এলাকায় সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। নিরাপত্তা বাহিনীর এলোপাতাড়ি গুলির মুখে রাজপথে নেমে এসেছে বিক্ষুব্ধ জনতা। অনেকেই দিয়েছেন ভোট বর্জনের ঘোষণা। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে শখানেক পাথর, একে একে তা সরাচ্ছে বাসিন্দারা। এটি কোনো ধ্বংসস্তূপের চিত্র নয়, এর মধ্যেই চলাচল করছে মানুষ। এটা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের সহিংসতার পরের চিত্র। অঞ্চলটি স্থানীয় নির্বাচনের দ্বিতীয় দফাকে কেন্দ্র করে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর রক্তক্ষয়ী সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। সহিংসতা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এমন পরিস্থিতিতে বিক্ষুব্ধ বাসিন্দারা অনেকে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। আমার জীবনের প্রথম ভোট দেওয়ার সুযোগ ছিল, অনেক ইচ্ছা ছিল ভোট দেওয়ার। এলাকার বর্তমান পরিস্থিতির কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি ভোট দেব না। বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে এর মধ্যে নিহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতদের কফিন ঘিরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। সরকার এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে স্লোগানে উত্তাল রাজপথ। নিষিদ্ধ ঘোষিত আন্দোলনকারী সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএসসির সমর্থনে রাজপথে নেমে এসেছেন হাজারো মানুষ। সহিংসতার পর ইন্টারনেট, ব্যাংকিং সুবিধা ও যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একদিকে নিরাপত্তা বাহিনীর কড়া পাহারা, অন্যদিকে রক্তক্ষয়ী সংঘাতের কারণে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন কাশ্মীরি জনগণ। এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইও নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। পাশাপাশি ক্ষমতাসীন দলগুলোর সংঘাত ও কাশ্মীরি আন্দোলনকারীদের দমনে রক্তক্ষয়ী উত্তেজনায় চাপা পড়ে গেছে নির্বাচনী আমেজ। কাশ্মীরি জনগণের মনে গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে তৈরি হয়েছে গভীর সংশয়। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। চীনে ভারী বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। টানা বৃষ্টির কারণে ডিংসি শহর সহ গানসুর বিভিন্ন এলাকায় আরও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। বেইজিং সহ একাধিক অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। রবিবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। গেল ২৬ জুলাই গানসু প্রদেশের ডিংসি শহরের ওয়েইওয়ান কাউন্টিতে প্রবল বর্ষণের পর সৃষ্ট দুর্যোগে ১০ জনের মৃত্যু হয়। উদ্ধার অভিযানে আরও ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। চীনের জাতীয় দুর্যোগ প্রতিরোধ প্রশমন ও ত্রাণ কমিশন গানসু প্রাদেশিক কর্তৃপক্ষকে ঘটনাটির তদন্ত এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়নের নির্দেশ দিয়েছে। এদিকে টানা বৃষ্টির কারণে ডিংসি শহরের গানসুর বিভিন্ন এলাকায় আরও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, দেশের দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি, দমকা হাওয়া এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে ৬৪,০০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইন্দোনেশিয়া একটি ফেরিতে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ অন্তত ৪১ জন। ফেরি দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারে অভিযান চালাচ্ছে স্থানীয় কোস্টগার্ড ও উদ্ধারকারী দল। কর্মকর্তারা জানিয়েছেন, ২৭১ যাত্রী বহনকারী একটি ফেরিতে সমুদ্রে থাকাকালীন আগুন লেগে যায়। মুহূর্তেই তা পুরো ফেরিতে ছড়িয়ে পড়ে। উদ্ধারকারীরা জানান, আগুন লাগার পর ফেরিতে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই লাইফ জ্যাকেট ছাড়াই সমুদ্রে লাফ দেন। এখন পর্যন্ত বহু যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছেন ৪১ জন। দেশের দ্বিতীয় বৃহত্তম শহর পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ সুলাসাওর মাকাসেরের দিকে যাওয়ার পথে মাদুরা দ্বীপের কাছে আগুন ধরে যায় জাহাজটিতে। রাশিয়ার নাগরিক প্রতিবাদ এখন বিরল। সেই ধারা ভেঙে মস্কোয় হাজারো মানুষ নেমেছেন রাজপথে। তাদের দাবি, শতবর্ষী শিল্প স্থাপনা ইলেকট্রোজাভোদ ভাঙা বন্ধ করতে হবে। এক সময়ের সোভিয়েত অর্থনীতির গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি এখন ঐতিহ্য সংরক্ষণ ও আধুনিক নগর উন্নয়নের দ্বন্দ্বের প্রতীক হয়ে উঠেছে। লাল ইটের গঠিত স্থাপত্যে নির্মিত প্রায় শতবর্ষী ইলেকট্রোজাভোদ একসময় সোভিয়েত ইউনিয়নের বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনের অন্যতম কেন্দ্র ছিল। ক্রেমলিনের বিখ্যাত লাল তারকার আলোকসজ্জাও তৈরি হয়েছিল এই কারখানায়।
2025 সালের অগ্নিকাণ্ডের পর পরিত্যক্ত হয়ে পড়ে থাকা ইলেকট্রোজাবত ভেঙে সেখানে আধুনিক বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করেছে ডেভেলপার প্রতিষ্ঠান এতলান গ্রুপ। তবে ঐতিহাসিক এই ইলেকট্রিক ক্যাসেল রক্ষায় সরব হয়েছেন সাধারণ নাগরিকরা। ভবনটি বাঁচাতে অনলাইন পিটিশনে সই করেছেন 21,000-এর বেশি মানুষ। আগুন লাগার পর থেকেই আমরা জেনেছি এটি ভেঙে ফেলার হুমকি রয়েছে। নগর জুড়ে ছড়িয়ে পড়া প্রাণহীন বহুতল ভবনের প্রতি মানুষের চরম ক্ষোভ তৈরি হয়েছে। মস্কো যেন তার ঐতিহ্য আর নিজস্ব পরিচিতি না হারায়, সেটাই আমরা চাই। স্থপতিদের মতে 20 শতাব্দীর শুরুতে নির্মিত এই স্থাপনা প্রাক বিপ্লবীয় ও সোভিয়েত স্থাপত্য শৈলীর এক বিরল সংমিশ্রণ। একসময় প্রায় 23,000 শ্রমিকের কর্মচাঞ্চল্যে মুখর ছিল এই মিনি সিটি। বিশ্বমানের স্থপতিদের তৈরি এই কারখানাটি ছিল পুরো একটি শহরের মতো, কিন্তু আইনের সীমাবদ্ধতায় ডেভেলপারদের সাথে আলোচনার পথ দিন দিন বন্ধ হয়ে আসছে। ডেভেলপার ঐতিহাসিক অংশ সংরক্ষণের আশ্বাস দিলেও তা নিয়ে আস্থা পাচ্ছে না স্থানীয়রা। রাশিয়ায় প্রতিবাদের ঝুঁকির মধ্যেও ঐতিহ্য রক্ষায় মস্কোবাসীর এই ঐক্য নতুন বার্তা দিচ্ছে। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ড এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।